হ্যালো গাইস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি উইথ সৌরভ স্যার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি এই পোয়েট্রি বা ভার্সটাকে নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। শুধু আমরা এই কবিতাটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন জানবো না, তার সঙ্গে সঙ্গে আমরা এই কবিতাতে লুকিয়ে থাকা ইমেজেস গুলো, ভোকাবুলারি পার্ট এবং পোয়েট সম্পর্কেও কিছুটা জেনে নেব। মাধ্যমিকে ইম্পর্টেন্ট কিছু আসতে পারে এমন সম্ভাব্য প্রশ্নের এবং উত্তরগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো যদি তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে আশা করি তোমাদের আর মনের মধ্যে কোনো ডাউট থাকবে না। তো শুরু করছি আমাদের আজকে এই মাই ওন ট্রু ফ্যামিলি। দেখো, আমাদের পরিবারে কেউ কষ্ট পেলে আমরা ব্যথা অনুভব করি, তাদের সাথে অন্যায় হলে আমরা জোর গলায় প্রতিবাদ করি, কিন্তু বিশ্ব প্রকৃতির যে বিশাল পরিবারের আমরা অংশ, সেই পরিবারের গাছ বন প্রতিদিন ধ্বংস হয়, তখন আমরা চোখ বন্ধ করে থাকি যেন কিছুই ঘটেনি। আমাদের এই নীরবতা, আমাদের এই উদাসীনতা একদিন হয়তো প্রকৃতির রোষের মুখোমুখি আমাদের হতে হবে, যেমন করে এই কবিতাটার একটা ছোট্ট ছেলের ক্ষেত্রে ঘটেছিল। বিশাল এক গাছের দল তাকে এমন এক চরম সত্যি ও প্রতিজ্ঞার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল যা তার মনটাকে একেবারে পরিবর্তনের দিকে এনে দিয়েছিল, অর্থাৎ তার মনটা একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল। কি সেই শক্তি বা কি সেই প্রতিজ্ঞা, তা আমরা জেনে নেব আমাদের আজকের আলোচ্য কবিতা মাই ওন ট্রু ফ্যামিলিতে। এবার আমরা জেনে নেব ওই মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের লেখা। টেড হিউজ কে ছিলেন? টেড হিউজের জন্ম অর্থাৎ বর্ন মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1930 সালে তার জন্মগ্রহণ হয়েছিল, আর মৃত্যুবরণ করেছিলেন 1998 সালে। অর্থাৎ তিনি একজন ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন, তাই ইনাকে ইংলিশ পোয়েটও বলা যায়। একাধারে তিনি পোয়েট লরেট হিসেবেও নিযুক্ত হয়েছিলেন 1984 সালে। পোয়েট লরেট আমরা কাকে বলবো? রাজ কবিকে বলা হয় পোয়েট লরেট। এখান থেকে বেশি কিছু জানার আমাদের প্রয়োজন নেই বললেই চলে, তবুও আমরা জেনে নেব তার একটা বিখ্যাত কোট, ইউ আর হু ইউ চুজ টু বি, মানে তুমি সে যেটা তুমি পছন্দ করবে। অর্থাৎ তুমি যদি ভালো হতে চাও তাহলে তুমি ভালোটাকে পছন্দ করবে, তুমি যদি খারাপ হতে চাও তাহলে তুমি খারাপটাকেই বেছে নেবে। তার কিছু বিখ্যাত কাজ, ফেমাস ওয়ার্ক, দ্য হক ইন দ্য রেন এটা একটা, আর একটা হচ্ছে বার্থডে লেটার্স এটা একটা কাজ। তাহলে আমরা কবি সম্পর্কে খুব সীমিত পরিমাণ জানলাম। তারপরে আমরা মাই ওন ট্রু ফ্যামিলি অর্থাৎ এই কবিতাটা নিয়ে আমরা একটু জেনে নেব। অর্থাৎ এই কবিকে একাধারে পায়োনার অফ পোয়েটও বলা যেতে পারে। কেন পায়োনার অফ পোয়েট বলা যেতে পারে? দেখো, পায়োনার মানে হচ্ছে পুরোহিত, মানে প্রকৃতির পুরোহিত। তাহলে এবার আমরা মাই ওন ট্রু ফ্যামিলিকে নিয়ে একটু আমরা পড়বো। টেক্সটটা যদি তোমার কাছ থেকে নিয়ে নাও বা আমার এই স্ক্রিনের উপর দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। Once I crept in an oak wood. I was looking for a stag. আমি একটা ওক গাছের জঙ্গলে হামাগুড়ি দিয়ে বা নিশ্চুপে প্রবেশ করেছিলাম। তাকে এখানে ওয়ান্স মানে একবার, আই ক্রেপ্ট, এখানে ক্রেপ্ট বলতে চুপি চুপি চলা, অর্থাৎ টু মুভ স্লোলি। কেন তিনি এত চুপি চুপি চলছিলেন? I was looking for a stag. আমি খুঁজছিলাম একটি স্ট্যাগ। এখানে স্ট্যাগ বলতে পুরুষ হরিণকে বোঝানো হয়েছে, অর্থাৎ মেল ডিয়ার। এখানে লুকিং ফর হলো একটা ফ্রেজাল ভার্ব, যার মেন ভার্ব রয়েছে সার্চ।
টু সার্চ অর্থাৎ খোঁজা। ক্লিয়ার হলো ফার্স্ট লাইনটা? আবারও বলছি, once I crept in an oak I was looking for a stag. আমি একবার ওক গাছের জঙ্গলে গিয়েছিলাম হামাগুড়ি দিয়ে বা চুপি সারে গিয়েছিলাম। কিসের জন্য গিয়েছিলাম? ওই লুকিং ফর এ স্ট্যাগ, পুরুষ হরিণটা খোঁজার জন্য। সেকেন্ড লাইনে যাচ্ছি, I met an old woman there. সেই জঙ্গলে, সেই ওক গাছের জঙ্গলে দেখা হয়েছিল এক বৃদ্ধা মহিলার সঙ্গে। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। সেই বৃদ্ধা ছিল ভীষণ আনস্টেডি। নবলি, নবলি মানে হচ্ছে আনস্টেডি, মানে থুরথুরে, যিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। স্টিক, যার হাতে ছিল একটা স্টিক মানে লাঠি। অ্যান্ড র্যাগ, যার পোশাক পরিচ্ছদ ছিল অত্যন্ত জীর্ণ। তাহলে আমরা এখানে ওই মহিলাটা অর্থাৎ ওই যে বৃদ্ধা মহিলাটার ডেসক্রিপশন পেলাম। ডেসক্রিপশনে কি বলা রয়েছে? যে উনি ছিলেন থুরথুরে, হাতে একটা নড়বড়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তার পরনে রয়েছে জীর্ণকায় একটা পোশাক। এখানে রাগ বলতে জীর্ণ পোশাককে বোঝানো হয়েছে। তাহলে আমরা এই দুটো লাইন যে পড়লাম, এখানে আই বলতে বোঝানো হয়েছে কবির নিজের কথা। এখানে কবি তার ছোট্টবেলার একটা কাল্পনিক অভিজ্ঞতার কথা বলছেন, পাঠকদের কাছে তুলে ধরছেন। তিনি একসময় ছোট্টবেলায় এক ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলেন একটি পুরুষ হরিণের খোঁজে। সেই জঙ্গলের মধ্যে তার সঙ্গে দেখা হয় এক থুরথুরে, হাতে লাঠি নেওয়া, জীর্ণ পোশাক পরিহিত এক বুড়ির সঙ্গে। He said, তিনি বললেন, অর্থাৎ সেই বৃদ্ধা, সেই ওল্ড ওম্যান, সেই বৃদ্ধা বললেন, I have your secret here inside my little bag. তোমার গোপন রহস্য বা গোপন কথাটা আমার ওই ছোট্ট ব্যাগের মধ্যে কিন্তু রাখা রয়েছে। কে বললেন? ওই বৃদ্ধা মহিলাটা বললেন যে তোমার গোপন রহস্যগুলো, তোমার মনের মধ্যে যে গোপনীয়তাগুলো লুকিয়ে রাখা রয়েছে তোমার মনের মণিকোঠায়, আর সেই জিনিসগুলো আমার ব্যাগে খুঁজলে কিন্তু তুমি পেয়ে যাবে। দেন তারপর she began to cackle and I began to quack. এই বলে সেই বৃদ্ধা অত্যন্ত কর্কশ গলায় হাসতে শুরু করলেন। আর তার সেই ভয়ঙ্কর হাসি শুনে আমি কোয়াক মানে কি কাঁপতে শুরু করলাম। এখানে ক্যাকেল আমরা জানলাম, এখানে ক্যাকেল আর কোয়াক। ক্যাকেল মিনস এ লাউড হর্স লাফটার। এখানে ক্যাকেল হলো এক অদ্ভুত হাসি, যা আমরা ছোট্টবেলায় ডাইনিদের রূপকথার গল্পে পড়েছি। সেই ক্যাকেল শব্দটা আমাদের পাঠ্যাংশে উপস্থাপিত করা হয়েছে। আর কোয়েক, কোয়েক মিনস টু স্যাক অর ট্রেম্বল, অর্থাৎ কেঁপে ওঠা। অর্থাৎ যখন ওই বৃদ্ধা পোয়েট বা কবিকে বলেছিলেন যে তোমার সমস্ত গোপনীয়তাগুলো আমার থলের মধ্যে রয়েছে, তখন ওই বৃদ্ধা যেমন ভাবে হাসছিলেন ওটা শুনে আমি তেমন ভাবেই কেঁপে উঠেছিলাম, খুবই ভয়ে আর্তনাদ করে কেঁপে উঠেছিলাম। She opened up her little bag and I came twice awake. তার হাতের থলিটা, ছোট্ট থলিটা তিনি খুললেন, অর্থাৎ তার হাতের মধ্যে যে থলেটা ছিল, যে ব্যাগটা ছিল, সেটা তিনি খুললেন। আর থলিটা খুলবার সাথে সাথে আমি ভীষণ ভাবে অর্থাৎ দ্বিগুণ ভাবে অর্থাৎ দ্বিতীয়বার জেগে উঠলাম। আমি এক নতুন জগতের মুখোমুখি হলাম। এখানে টুয়াইস অ্যাওয়েক কবি ব্যবহার করেছেন কেন? টুয়াইস মানে দুবার, আর অ্যাওয়েক মানে হচ্ছে জেগে ওঠা।
এখানে দুবার কোনো ব্যক্তি তো জেগে উঠতে পারেন না, তাই নয় কি? আমরা কি জানি দুবার কোনো ব্যক্তি জেগে উঠতে পারে? এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে ভীষণভাবে বিস্মিত হওয়া। তাহলে টুয়াইস আয়েক কথার অর্থ বা টুয়াইস আয়েকের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চাইছেন? এই এক্সপ্রেশনটার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চাইছেন? যে কবি যেন বিস্মিত হয়ে গেলেন, প্লাস কবির মধ্যে একটা মোরাল রিঅ্যাওয়েকনিং ঘটলো, অর্থাৎ তার আত্মার জাগরণ ঘটলো। কার? কবির আত্মার জাগরণ ঘটলো। এক কথায় কবির অবচেতন মনের জাগরণ ঘটলো। কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি? টুয়াইস আয়েক মানেটা হচ্ছে এটাই। তারপরে লাইনে আমরা চলে যাব, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক। এবং আমি দেখলাম আমাকে ঘিরে রয়েছে এবং আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা এক আদিবাসী উপজাতি সম্প্রদায়কে, এবং আমাকে বেঁধে রাখা হয়েছে একটা স্ট্যাক এর সাথে। অর্থাৎ স্ট্যাক মানে হচ্ছে খুঁটি, আমাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। কবি এখানে কি বলতে চাইলেন? এই লাইনটার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চাইলেন আমাদের? যে যখনই সেই বৃদ্ধা তার ছোট্ট থলেটাকে খুললেন, কবির মোরাল রিঅ্যাওয়েকনিং ঘটলো আর আত্মার জাগরণ ঘটলো। এক, কবির মোরাল রিঅ্যাওয়েকনিং ঘটলো এবং সেটার সঙ্গে সঙ্গে তার আত্মার জাগরণ ঘটলো। রিঅ্যাওয়েকনিং, মোরাল রিঅ্যাওয়েকনিং মানে আত্মার জাগরণ ঘটা। এবং তিনি দেখলেন তাকে ঘিরে রয়েছে কে? এক আদিবাসী উপজাতি সম্প্রদায়, যারা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্টেয়ার করা, স্টেয়ার মানে কি? অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, চোখের পলক না ফেলা। এবং তিনি নিজের অবস্থাটা কি দেখলেন? না, তাকে একটা খুঁটির সঙ্গে, একটা স্ট্যাকের সঙ্গে, অর্থাৎ একটা খুঁটির সঙ্গে তাকে বেঁধে রেখেছে। কে বেঁধে রেখেছে? ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। বোঝাতে পারলাম এই লাইনটা? এরপরে লাইনে যাব, দে সেড, সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, অর্থাৎ এখানে দে বলতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে বোঝানো হয়েছে। দে সেড, তারা বললেন, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছেরা, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরাই হলাম তোমার প্রকৃত পরিবার। উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তাহলে এখানে যে তিনি বললেন উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছেরা, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তোমার নিজের সত্যিকারের পরিবার। এখানে ইউর ওন ট্রু ফ্যামিলি, নিজের পরিবার, এটা বলতে চেয়েছেন কেন কবি? দেখো, এই যে ইউর ওন ট্রু ফ্যামিলি, এর মাধ্যমে ছেলেটার নিজের পরিবারের কথা বলছে। কারণ অর্থাৎ ইউর ওন ট্রু ফ্যামিলির মধ্য দিয়ে কবি ছেলেটার নিজের পরিবার বলছে। কারণ একটা পরিবার যেমন আমাদেরকে আগলে রাখে, ঠিক তেমন ভাবে এই গাছগুলো অক্সিজেন ছায়া দিয়ে আমাদেরকে নিঃস্বার্থভাবে আগলে রেখেছে। তাই কবির এখানে উপস্থাপনা ইয়োর ওন ট্রু ফ্যামিলি। বোঝাতে পারলাম? তারপরে বলছে উই আর চপড ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। আমাদেরকে চপড ডাউন মানে কি? কেটে ফেলা হয়। চপড মানে হচ্ছে কুচি কুচি করে কেটে ফেলা, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি কিন্তু চোখের একটি পাতাও ফেলো না। যখন আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে, তখন তুমি আমার দিকে একটা বারের মতো তাকাও না। অর্থাৎ এই ওক গাছেরা, যারা কিনা কবির নিজের প্রকৃত পরিবারের সদস্য বলে দাবি করছে, তারা কবিকে অভিযোগের সুরে,
অর্থাৎ অভিযোগের সুরে বলল যে তাদেরকে কেটে ফেলা হয়। যখন তাদেরকে ছিঁড়ে ফেলা হয়, কবি বিন্দু মাত্র তাদেরকে নিয়ে মাথা ঘামানোর সময়ও পান না। তাদের প্রতি তিনি তখন ভীষণভাবে উদাসীন থাকেন। বোঝা গেল? ব্লিঙ্ক অ্যান্ড আই, এই যে কথাটা কবি তুলে ধরেছেন, এই এক্সপ্রেশনটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে কবির উদাসীনতা বা গুরুত্ব না দেওয়াকে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রকৃতির প্রতি যখন মানব জাতি নিষ্ঠুর অত্যাচার করছে, কবির মতো অনেকে, ইভিন আমরাও ভীষণভাবে উদাসীন থাকি। আমরা সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করার অবকাশ রাখি না। কোনো জায়গায় গাছ কেটে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে প্রচুর পরিমাণে, আমরা তাদের বিরুদ্ধে কোনো সোচ্চার জানাই না, প্রতিবাদ জানাই না। তাহলে আমাদের মধ্যে কি রয়েছে? উদাসীনতা রয়েছে। চিন্তা ভাবনা করার কোনো অবকাশ আমাদের মধ্যে নেই। বোঝাতে পারলাম এই লাইনটা? তারপর বলছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও। আনলেস মানে হচ্ছে যদি না, ইউ মেক এ প্রমিস নাও, তুমি এই মুহূর্তের অঙ্গীকার বা প্রতিশ্রুতি না দাও। অর্থাৎ বলছে যদি না তুমি এই মুহূর্তে অঙ্গীকার বা প্রতিশ্রুতি করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে কিন্তু তোমাকে মরতে হবে। অর্থাৎ গাছেরা বলল কবিকে এই মুহূর্তে একটা প্রমিস করতে হবে। কি বললো গাছেরা? যে কবিকে এই মুহূর্তে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস সেটা? যে এই মুহূর্তে প্রমিসটা হচ্ছে তোমাকে একটা কথা দিতে হবে, যে কথাটা আমরা তোমার কাছে তুলে ধরবো, আর যদি না তুমি এই কথাটার সামিল হও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই মরতে হবে। আদারওয়াইজ দ্য পোয়েট হ্যাড টু ডাই, মানে কবিকে মরতে হবে। বোঝা গেল? এবার কি প্রতিশ্রুতিটা দিতে হবে দেখো। whenever you see an oak tree felled, যখনই দেখবে যে একটা ওক ট্রি অর্থাৎ একটা ওক গাছকে ফেল্ড মানে কি? কাটা। অর্থাৎ যখন দেখবে যে তুমি একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, সোয়ার, SWEAR, সোয়ার মানে কি? শপথ গ্রহণ করা। সোয়ার নাও, কথা দাও বা প্রতিশ্রুতি দাও। এখন ইউ উইল প্ল্যান টু, যে তুমি একটির বদলে দুটি গাছ পুঁতবে বা রোপণ করবে। তাহলে কন্ডিশনটা কি দাঁড়ালো? যে ওই ওক গাছের দল কবিকে বলছেন যে যদি তুমি কথা দাও, কি প্রতিশ্রুতির কথা বলেছেন এখানে? ওই যে যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, তখনই তোমাকে ধার্য করে নিতে হবে যে তোমাকে দুটো গাছ লাগাতে হবে, তাহলে আমি তোমাকে বা আমরা তোমাকে বাঁচতে দেব, না হলে মেরেই ফেলবো। unless you swear the black oak bark wrinkle over you, যদি না তুমি কথা দাও, unless you swear, যদি না তুমি কথা দাও, the black oak bark, black মানে কালো, oak bark মানে কি? ওক গাছের যে বাকল, bark মানে হচ্ছে বাকল বা ওই ছালটাকে বোঝানো হয়েছে। unless you swear the black oak bark will wrinkle over you, যদি না তুমি কথা দাও বা প্রতিশ্রুতি দাও, তাহলে ওই কালো ওক গাছের ছালগুলো তোমার সারা শরীরে কুঞ্চিত করে দেবে, তোমাকে পেঁচিয়ে ধরবে। রিঙ্কল মানে হচ্ছে পেঁচিয়ে ধরা, কুঞ্চিত করে রাখা। and root you among the oaks where you were born but never grew, এবং তোমাকে প্রথিত করবে। রুট মানে আমরা জানি মূল, কিন্তু এখানে ভার্ব অর্থে ব্যবহার করা হয়েছে। রুট কথার অর্থ হচ্ছে প্রথিত করা, পুঁতে দেওয়া। তাহলে কি বলছে? and root you among the oaks where you were born but never grew,
এবং তোমাকে প্রথিত করবে ওই ওক গাছেদের মাঝেই। কোথায় প্রথিত করবে? ওক গাছেদের মাঝেই প্রথিত করবে, যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু যেখানে তুমি বড় হয়ে ওঠোনি, ওখানেই তোমাকে প্রথিত করবে। তাহলে এই লাইনটা একটু আমাদের জেনে নিতে হবে, এর এক্সপ্লেনেশনটা জেনে নিতে হবে। কি বলছে যে তাহলে গাছেরা কবিকে থ্রেড দিচ্ছে এই বলে যে যখনই কবি ইন ফিউচারে দেখবেন যে একটা ওক গাছ কাটা হচ্ছে, তখন তিনি যেন দুটো ওক গাছ লাগায়, এই থ্রেডটা দিচ্ছেন। কাকে দিচ্ছেন? কবিকে দিচ্ছেন, ওই ওক গাছের দল। বোঝা গেল? আর যদি প্রতিশ্রুতি না দেন তাহলে কি হবে? তাহলে কালো ওই যে ওক গাছের ছালগুলো কি করবে? কবিকে চারিদিকে ধরে ঘিরে ধরবে এবং তিনি কি করবেন? ওই যে ওক গাছের ছালগুলো তার শরীরে বিস্তার করে যাবে এবং কবিকে ওই ওক গাছের মধ্যেই প্রথিত করে দেবে, পুঁতে দেবে কবিকে। কিন্তু তারপর ওক গাছের একটা ইন্টারেস্টিং একটা কথা বলেছেন কবিকে, ওই ওক গাছের একটা ইন্টারেস্টিং কথা কবিকে বলেছেন। কি বলেছেন? যে কবিকে যে এখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু বড় হয়ে ওঠোনি, এই কথাটা তার মানেটা কি বোঝাতে চাইছেন? না, বলতে চাইছেন যে প্রত্যেকটি প্রাণীর জন্ম যেখানে হয় সেটা হচ্ছে কোথায়? প্রকৃতির মধ্যে। প্রত্যেকটা প্রাণীর জন্ম কোথায় হয়? প্রকৃতির মধ্যে হয়, প্রকৃতির আদলেই জন্ম হয়। কিন্তু এখানে কবির ক্ষেত্রে বলা হচ্ছে কবি কিন্তু সেখানে বড় হয়ে ওঠেনি। অর্থাৎ তার মানে ওক গাছেরা বলতে চাইলো যদিও প্রকৃতির কোলে কবির জন্ম হয়েছিল, কবি কিন্তু নিজেকে বড় হওয়ার সাথে সাথে সেই প্রকৃতি থেকে দূরে সরিয়ে নিয়েছিল। তাহলে কবি যখন বড় হয়ে উঠছিলেন এই প্রকৃতিতে জন্মগ্রহণ করার পর, তখন কিন্তু তার প্রকৃতি সম্পর্কে কোনো ধারণা ছিল না। অর্থাৎ প্রকৃতির প্রতি সেই ভালোবাসা বা সেই সম্প্রীতি বা কেয়ার কিন্তু কিছু ফিলই করেননি কে? কবি। জন্মানোর পর তিনি প্রকৃতি সম্পর্কে অবগত ছিলেন না, সেগুলো নিয়ে কোনো অনুভবই করেননি কে? কবি। তাই এই কথাটি বলা হয়েছে। বোঝাতে পারলাম? নেক্সট লাইনে আমরা চলে যাব, যেটা হচ্ছে কি যে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। এটাই ছিল আমার স্বপ্ন, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। তাহলে এটি ছিল আমার স্বপ্ন। কোথাকার স্বপ্ন? বিনিথ দ্য বাউস। বিনিথ মানে আমরা জানি নিচে, বাউ মানে কি? শাখা প্রশাখা। তাহলে এটা ছিল সেই গাছেদের ডালপালাগুলোর নিচে দেখা আমার স্বপ্ন। গাছেদের ডালপালার তলায় বসে থেকে তিনি স্বপ্নগুলো দেখছিলেন। দ্যাট দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, সেই স্বপ্ন যেটি আমাকে অল্টার করে দিয়েছিল, পাল্টে দিয়েছিল। তাহলে এতক্ষণ ধরে যা ঘটনাটা ঘটলো তা কি? কবি ওক গাছের জঙ্গলে কি করেছিলেন? ঢুকেছিলেন। কিসের খোঁজে? হরিণের খোঁজে ঢুকেছিলেন। এই পর্যন্ত ঠিকই ছিল। তারপরে যা ঘটলো তা পুরোপুরি ছিল কবির একটা ড্রিম, স্বপ্ন। তিনি ওক গাছের জঙ্গলে ঘুমিয়ে পড়েছিলেন আর সেই স্বপ্ন তাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, র্যাডিক্যাল চেঞ্জ হয়ে গেছে কে? কবি। When I came out at the oak wood, যখন আমি ওই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি। হিউম্যান কোম্পানি বলতে কি বোঝানো হয়েছে? হিউম্যান মানে আমরা জানি মানুষ, আর কোম্পানি মানে হচ্ছে সাহচর্য। অর্থাৎ ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে ফিরে এসেছিলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড। আমার হাঁটাটা ছিল এক মানব সন্তানের মতো, কিন্তু আমার হৃদয়টা ছিল একটা কি? গাছ। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইছেন যে স্বপ্ন, অর্থাৎ যে স্বপ্ন তাকে অল্টার করে দিয়েছিল, কবিকে যে স্বপ্নটা পরিবর্তন করে দিয়েছিল,
তাকে পাল্টে দিয়েছিল। তার মানে কি পরিবর্তন তার মধ্যে এলো? তার মধ্যে কি পরিবর্তনটা এলো? না তার মানব শরীর বা মানব সত্তা একই রকম থেকে গেল? মানে কবির মধ্যে যে পরিবর্তনটা এসছে সেটা কেমন পরিবর্তন? না মানব শরীর আর মানব সত্তা একই রকম থেকে গেল, কিন্তু তার মনটা শুধু কি হয়ে গেল? প্রকৃতির প্রতি আসক্ত হয়ে গেল। অর্থাৎ গাছেদের প্রতি তিনি একাত্ম হতে শুরু করলেন। কে? কবি। তাই তিনি বলছেন মাই হার্ট ওয়াজ এ ট্রি। তার শরীরটা একই থেকে গেল, কিন্তু তার হৃদয়টা কি হয়ে গেল? পুরোপুরি একটা গাছে রূপান্তরিত হয়ে গেল। গাছে রূপান্তরিত হয়ে যাওয়া মানে হচ্ছে টেড হিউজ যে গাছ হয়ে গেলেন তা নয়, কিন্তু তার মনটা গাছেদের প্রতি আসক্ত হতে শুরু করলো। গাছেদের প্রতি তিনি একাত্ম হয়ে গেলেন। কে? টেড হিউজ। তাহলে কবি বলতে চাইলো এখন তিনি গাছেদের দুঃখ কষ্ট বুঝতে পেরেছিলেন। বোঝা গেল? এই হলো কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। এরপরে আমরা ওয়ার্ড্রোব এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন অ্যান্সার গুলো জেনে নেব, তারপরে আমরা ভিডিওটা শেষ করব।